লেবানন ছাড়ো, নইলে পরিণতি ভোগ করো। ইরান হিজবুল্লাহর যৌথ হুঁশিয়ারিতে কাঁপছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের মাটিতে রক্ত ঝরছে, ইসরায়েলি সেনারা সেখানে আছে, হিজবুল্লাহ যোদ্ধারা লড়ছে, আর তেহরান থেকে এসেছে এমন একটি বার্তা যা ওয়াশিংটন ও তেল আবিব দুজনকেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বার্তাটা সহজ, ইসরায়েলকে থামাও, নইলে ইরান নিজেই থামাবে। হিজবুল্লাহর মহাসচিব নায়েম কাশেম মঞ্চে দাঁড়িয়ে যা বললেন সেটা কোনো আবেগী ভাষণ নয়, এটি একটি রাজনৈতিক ও সামরিক অবস্থান। তার কথা স্পষ্ট, ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছেড়ে যেতে হবে। আলোচনা নয়, সমঝোতা নয়, সময় নয়, বিনা শর্তে প্রস্থান। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ যা বললেন তিনি, ইসরায়েল শুধু মিসাইলের ভয়ে লেবাননে আসেনি, তাদের লক্ষ্য আরও গভীর, লেবাননকে পুরোপুরি গিলে খাওয়া, দখল করা, মানচিত্র থেকে মুছে দেওয়া। এই বক্তব্য কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা হিজবুল্লাহর লড়াইয়ের ফ্রেমটা বদলে দেয়। এটা আর শুধু সীমান্ত সংঘর্ষ নয়, এটা অস্তিত্বের যুদ্ধ, লেবাননের সার্বভৌমত্বের যুদ্ধ। আর যে দেশ অস্তিত্বের জন্য লড়ে সে দেশ থামে না। দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন পৌরসভায় যা ঘটল সেটা পরিষ্কার করে দিল লেবাননে ইসরায়েলের অবস্থান কতটা ভঙ্গুর। একজন হিজবুল্লাহ যোদ্ধা ইসরায়েলি সেনাদের উপর গ্রেনেড ছুড়লেন, 4 সেনা আহত হলেন, যাদের মধ্যে 2 জন সামরিক কর্মকর্তা। একজন কর্মকর্তা মাঝারি মাত্রায় আহত, এরপর গোলাগুলিতে সেই যোদ্ধা নিহত হলেন। এটাই হিজবুল্লাহর কৌশল। কম সম্পদে সর্বোচ্চ ক্ষতি, প্রতিটি গ্রাম, প্রতিটি গলি, প্রতিটি পাহাড়ের ঢাল, প্রতিটা জায়গাকে ইসরায়েলের জন্য ব্যয়বহুল করে তোলা। একই দিন তিয়ার জেলার আল মানসুরিতে যুদ্ধকালীন অবিস্ফোরিত বোমা ফেটে একজন নিহত, আরেকজন গুরুতর আহত। যুদ্ধ শেষ হলেও তার ক্ষত থেকে যায় মাটিতে, মানুষের স্মৃতিতে। তেহরানের বার্তা, আমেরিকার উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ। এখন আসা যাক সবচেয়ে বড় ঘটনায়। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ড খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। এই ধরনের বিবৃতি সাধারণত হালকাভাবে দেয়া হয় না। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর আকাশে ইসরায়েলি সামরিক বিমানের আনাগোনা অত্যন্ত বিপজ্জনক। এটি ইরানের জন্য সরাসরি হুমকি। আর যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে থামাতে বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে ইরান চুপ থাকবে না। এই বিবৃতির ভেতরে লুকিয়ে আছে একটি গভীর বার্তা। ইরান এখন আর শুধু ইসরায়েলকে সম্বোধন করছে না, সরাসরি ওয়াশিংটনকে দায়বদ্ধ করছে। তোমার মিত্র যা করছে তুমি সেটা থামাও, নইলে পরিণতির দায় তোমারও। এটা কূটনীতির ভাষায় লাল রেখা টানা। লেবাননে ইসরায়েলের অবস্থান দিন দিন জটিল হচ্ছে। একদিকে হিজবুল্লাহ, যারা নিজেদের মাটিতে লড়ছে, যারা প্রতিটি সংঘর্ষে ইসরায়েলকে মূল্য চোকাচ্ছে। অন্যদিকে ইরান, যারা প্রকাশ্যে জানিয়ে দিচ্ছে এই যুদ্ধ শুধু লেবানন ও ইসরায়েলের নয়। আর মাঝখানে আমেরিকা, যাকে একই সঙ্গে ইসরায়েলকে সমর্থন দিতে হচ্ছে এবং ইরানের সাথে পরমাণু আলোচনাও চালিয়ে যেতে হচ্ছে। এই ত্রিমুখী চাপের মধ্যে একটি প্রশ্ন ক্রমেই বড় হচ্ছে, লেবাননে ইসরায়েল কতদিন থাকতে পারবে? আর থাকলে তার মূল্য কতটা দিতে হবে? হিজবুল্লাহ জবাব দিয়েছে মাঠে, ইরান জবাব দিয়েছে বিবৃতিতে। এখন পালা ইসরায়েল ও আমেরিকার। ইরান নয়, ইসরায়েলের আসল ভয় এখন তুরস্ক আর মিশর। কেন? দশকের পর দশক ধরে একটাই সমীকরণ চলে আসছিল, ইসরায়েলের 1 নম্বর শত্রু মানেই ইরান। পরমাণু কর্মসূচি, প্রক্সি মিলিশিয়া, হিজবুল্লাহ, সব রাস্তা তেহরানে গিয়ে শেষ হতো। কিন্তু এখন ইসরায়েলের নিজস্ব গণমাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো অন্য একটি প্রশ্ন তুলছে। আগামী দশকে আসল চ্যালেঞ্জ কি ইরান নাকি অন্য কেউ? উত্তরটা চমকে দেওয়ার মতো, তুরস্ক এবং মিশর। তুরস্ককে কেন হঠাৎ ভয় পাচ্ছে তেল আবিব? ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিভে সম্প্রতি একটি সামরিক বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। সেখানে সরাসরি বলা হয়েছে, তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, এটি এমন একটি সামরিক ও প্রযুক্তিগত শক্তিতে পরিণত হচ্ছে যা পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে সক্ষম। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের পরই তুরস্কের অবস্থান। কয়েক লাখ সক্রিয় সেনা, আধুনিক যুদ্ধ সক্ষমতা, বিস্তৃত সামরিক অবকাঠামো, এটুকু হয়তো আগেও জানা ছিল। কিন্তু ইসরায়েলি বিশ্লেষকদের ঘুম কাটছে অন্য একটি বিষয়, তুরস্কের প্রতিরক্ষা শিল্প। একসময় বিদেশি অস্ত্রের উপর পুরোপুরি নির্ভরশীল এই দেশটি এখন নিজেদের সামরিক চাহিদার প্রায় 80% দেশীয় প্রযুক্তিতে মেটাচ্ছে। যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়াজান, নৌ প্রযুক্তি, প্রতিটি ক্ষেত্রে আঙ্কারা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর তুর্কি ড্রোনের কথা তো এখন পুরো বিশ্বই জানে। ইউক্রেন থেকে আজারবাইজান, বিভিন্ন সংঘাতে বাইরাক্তার ড্রোন যেভাবে যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে, সেটা নতুন করে সামরিক ভূগোলের হিসাব লিখিয়ে দিচ্ছে। ইউরোপ, আফ্রিকা, মধ্য এশিয়া, সব জায়গায় তুরস্কের সামরিক প্রভাব ছড়িয়ে পড়ছে। কিন্তু শুধু অস্ত্র নয়, ইসরায়েলি বিশ্লেষকরা আরো বেশি চিন্তিত তুরস্কের কূটনৈতিক আক্রমণাত্মকতা নিয়ে। গাজা ইস্যুতে এরদোয়ানের কঠোর অবস্থান, ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন এবং মুসলিম বিশ্বের নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠা করার সুস্পষ্ট প্রচেষ্টা, এই সবকিছু মিলিয়ে তেল আবিব একটি বহুমাত্রিক চ্যালেঞ্জ দেখছে।
সামরিক শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা, রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক নেতৃত্ব। একসাথে এই 4টি মাত্রায় যে দেশ এগিয়ে যাচ্ছে সেটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী। মিশর শান্তি চুক্তির পরেও কেন যুদ্ধের আশঙ্কা? জেরুজালেমে অনুষ্ঠিত JMS ইন্টারন্যাশনাল পলিসি সামিটে হারুফ সেন্টারের প্রধান নির্বাহী আহমিয়াদ কোহেন একটি বিস্ফোরক মন্তব্য করলেন। আগামী 15 বছরের মধ্যে মিশরের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে ইসরায়েল। কথাটা শুনলে হোঁচট লাগে, কারণ ইসরায়েল ও মিশর 1979 সালেই ঐতিহাসিক শান্তি চুক্তি করেছে। 4 দশকেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা চলছে, সিনাই অঞ্চলে একসাথে সন্ত্রাস দমন করেছে। তাহলে কোহেন কোন ভিত্তিতে এই পূর্বাভাস দিচ্ছেন? তার যুক্তি হলো, ইরান ও প্রতিরোধ শক্তির প্রভাব যদি কমে যায়, মধ্যপ্রাচ্যে একটি নতুন কৌশলগত শূন্যতা তৈরি হবে। আর সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসবে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো। তখন যদি মুসলিম ব্রাদারহুড আবারও মিশরের ক্ষমতায় ফেরে, কায়রো ও তেল আবিবের সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন মোড় নেবে। এই মন্তব্যকে একা কোহেনের মতামত বলে উড়িয়ে দেওয়া কঠিন, কারণ মার্কিন গুপ্তচর বৃত্তি মামলায় দণ্ডিত সাবেক ইসরায়েলপন্থী বিশ্লেষক জোনাথন পোলার্ডও একই সতর্কবার্তা দিয়েছেন। ইরান দুর্বল হলে তুরস্ক ও মিশরই হবে ইসরায়েলের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ইসরায়েল এখন একসঙ্গে একাধিক ফ্রন্টে চাপে আছে, গাজা, ইরান, লেবানন সীমান্ত। এই পরিস্থিতিতে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রকাশ্যে বলেছেন, প্রয়োজনে ট্রাম্পের অনুরোধও প্রত্যাখ্যান করতে পারে ইসরায়েল। একটি রিপোর্ট সামনে এসেছে যা হোয়াইট হাউস থেকে শুরু করে পেন্টাগন সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। রিপোর্টটি বলছে, যদি যুদ্ধ বাঁধে তবে আমেরিকা মাত্র 4 থেকে 5 দিন পর্যন্ত ইরানের ওপর তীব্র বিমান হামলা চালিয়ে যেতে পারবে। অবাক হচ্ছেন তো? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কেন এত কম সময় টিকে থাকবে? মূল সমস্যাটি কোথায়? ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী আমেরিকার সামরিক শক্তি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সমস্যাটা হলো লজিস্টিক্স এবং স্ট্র্যাটেজি। পারস্য উপসাগরে বর্তমানে আমেরিকার 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার যেমন USS জেরাল্ড আর ফোর্ড এবং 1 ডজনেরও বেশি যুদ্ধ জাহাজ মোতায়েন আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে ধরনের সার্জিক্যাল স্ট্রাইক বা হামলার কথা ভাবছে, তার ফলাফল হতে পারে ভয়াবহ। মার্কিন জেনারেলরা সতর্ক করছেন যে যদি এই হামলা শুরু হয় তবে ইরান হাত গুটিয়ে বসে থাকবে না। তারা তাদের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ, হুথি এবং উন্নত মিসাইল প্রযুক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করবে। এর ফলে যুদ্ধটা কেবল 4 থেকে 5 দিনের থাকবে না, বরং এটি একটি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল যুদ্ধে রূপ নিতে পারে, যা আমেরিকা এই মুহূর্তে চাইছে না। প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে তিনি কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না। তিনি কাসেম সুলাইমানের হত্যাকাণ্ডের উদাহরণ টেনে বলছেন যে তিনি চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। ট্রাম্পের দাবি, ইরান ইতিমধ্যে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন মিসাইল তৈরি করেছে এবং তারা খুব শীঘ্রই আমেরিকায় পৌঁছানোর মতো প্রযুক্তি তৈরি করে ফেলবে। তবে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকা সেটা বিশ্বাস করছে না। কেন এই মুহূর্তটি এত জটিল? এখানে 3টি বড় কারণ রয়েছে। অভ্যন্তরীণ অস্থিরতা। ইরানের সাম্প্রতিক বিক্ষোভে হাজার হাজার মানুষ মারা গেছে বলে দাবি করা হচ্ছে। এই অস্থিরতা ইরান সরকারকে আরো মরিয়া করে তুলতে পারে। আঞ্চলিক প্রভাব। একবার যদি যুদ্ধ শুরু হয় তবে তার প্রভাব কেবল ইরানের সীমানায় সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েল সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে, যা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে পারে। অর্থনৈতিক ঝুঁকি। 4 থেকে 5 দিনের হামলা যদি দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেয় তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে। আমরা অতীতে ইরাক এবং আফগানিস্তানে দেখেছি যে আমেরিকা যুদ্ধ শুরু তো করেছে দ্রুত, কিন্তু শেষ করতে লেগেছে কয়েক দশক। ইরানের ক্ষেত্রেও সেই একই ভুলের পুনরাবৃত্তি হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ইরানকে একটি চুক্তি স্বাক্ষরে সম্মত করাতে কিংবা চাপ দেওয়ার লক্ষ্যে সীমিত পরিসরে দেশটির ওপর হামলা চালানোর কথা ভাবছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা চলমান থাকার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা এসেছে, খুব শিগগির যদি ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় তাহলে ইরানের ওপর এই হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের ধারণা, সীমিত পরিসরের এই হামলার মধ্য দিয়ে ইরান নতি স্বীকার করে পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তি করতে বাধ্য হবে। ইতিমধ্যে ইরান অভিমুখে এই হামলা চালানোর জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। একদিকে আমেরিকা আর ইসরায়েল, অন্যদিকে ইরান আর তার শক্তিশালী মিত্ররা। কিন্তু এবারকার পরিস্থিতি আগের সববারের চেয়ে আলাদা। কেন হোয়াইট হাউসের ভেতরে জেনারেলরা ঘামছেন? কেন তারা বলছেন ইরান কোনো ভেনেজুয়েলা নয়? হিজবুল্লাহর হুঁশিয়ারি, আমরা তৈরি। শুরুটা করি লেবানন থেকে।
হিজবুল্লাহর বর্তমান সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যথেষ্ট হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যদি আমেরিকা বা ইসরায়েল ইরানের ওপর কোনো হামলা চালায় তবে হিজবুল্লাহ চুপ করে বসে থাকবে না। তাদের কাছে জমি নিজেদের, আর সেটা রক্ষা করার লড়াইও বৈধ। তারা বিজয় অথবা মৃত্যু এই দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের পিস থ্রু স্ট্রেংথ বা শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার নীতিকে তিনি স্রেফ আধুনিক উপনিবেশবাদ বলে উড়িয়ে দিয়েছেন। সোজা কথা হলো, ইরানকে আঘাত করলে লেবানন থেকে আগুনের বৃষ্টি শুরু হবে। কেন ভয় পাচ্ছে আমেরিকা? আমেরিকার পেন্টাগনের ভেতরে এখন চরম অস্থিরতা। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ঠিকই, কিন্তু সামরিক উপদেষ্টারা বারবার সাবধান করছেন। কেন? ইরান কোনো ছোট দেশ নয়, তারা ভেনেজুয়েলা বা ইরাকের মতো দুর্বল নয়। তাদের কাছে আছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম এবং কয়েক দশকের যুদ্ধের অভিজ্ঞতা। রাশিয়া ও চীনের সমর্থন। সবচেয়ে বড় ভয়ের কারণ হলো রাশিয়া। পুতিন সরাসরি ইরানকে গোয়েন্দা তথ্য এবং অস্ত্র দিয়ে সাহায্য করছেন। এর ওপর চীন এবং উত্তর কোরিয়াও এই লড়াইয়ে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পেন্টাগনের জেনারেলরা খুব ভালো করেই জানেন, ইরানে একবার হামলা চালানো মানে হলো এমন এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়া যা হয়তো বছরের পর বছর চলবে এবং যা নিয়ন্ত্রণ করা আমেরিকার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। 2003 সালের পর সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। আপনারা জানলে অবাক হবেন, গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এই পর্যন্ত মধ্যপ্রাচ্যে আমেরিকার 85টি ফুয়েল ট্যাঙ্কার এবং 170টিরও বেশি কার্গো প্লেন অবতরণ করেছে। ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে একের পর এক মার্কিন বোয়িং KC-135 ট্যাঙ্কার নামতে দেখা গেছে। শুধু তাই নয়, বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ USS জেরাল্ড আর ফোর্ড এখন এই অঞ্চলে মোতায়েন। সাথে আছে USS আব্রাহাম লিঙ্কন। 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে আমেরিকার এত বড় সামরিক সমাবেশ আর দেখা যায়নি। আমেরিকা তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে। এসবে ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ইরানের পাল্টা জবাব। এদিকে তেহরান থেকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঙ্কার ছেড়েছেন। তিনি বলেছেন, ইরান তার সর্বশক্তি দিয়ে আত্মরক্ষা করবে, তারা কোনো হুমকির কাছে মাথা নত করবে না। ইরানের হাতে থাকা বিশাল মিসাইল ভান্ডার মুহূর্তের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। একদিকে যুদ্ধের দামামা বাড়ছে, অন্যদিকে চলছে সোশ্যাল মিডিয়ায় কথা লড়াই। কিন্তু পর্দার আড়ালে আমেরিকার হোয়াইট হাউসে কি ঘটছে? কেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝরাতে টুইট করে নিজের জেনারেলের হয়ে সাফাই দিচ্ছেন? আর কেন পেন্টাগন মনে করছে ইরানের সাথে যুদ্ধ করতে গেলে আমেরিকা আদতে চীনের কাছে হেরে যাবে? ট্রাম্প বনাম জেনারেল কেইন, ভেতরে কি চলছে? সম্প্রতি একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যে আমেরিকার টপ জেনারেল ড্যানিয়েল কেইন, যাকে ট্রাম্প ভালোবেসে রেইজেন ডাকেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি সাবধান করেছেন। তিনি বলেছেন, ইরানের সাথে যুদ্ধ করা মানে নিজের পায়ে কুড়াল মারা। এই খবর বাইরে আসতেই ট্রাম্প যেন কিছুটা প্যানিক বা আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি অনলাইনে লম্বা এক পোস্ট দিয়ে দাবি করলেন, সব মিথ্যে, ফেক নিউজ। ট্রাম্পের দাবি, জেনারেল কেইন নাকি মনে করেন ইরানের সাথে যুদ্ধ হলে আমেরিকা খুব সহজেই জিতে যাবে। কারণ হিসেবে তিনি মিডনাইট হ্যামার অপারেশনের কথা মনে করিয়ে দিলেন, যেখানে B-2 বোমারু বিমান দিয়ে ইরানের নিউক্লিয়ার সাইট গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, জেনারেল কি সত্যিই এত আত্মবিশ্বাসী, নাকি ট্রাম্প নিজের ইমেজ বাঁচাতে গল্প ফাঁদছেন? পেন্টাগনের আসল ভয়, ফুরিয়ে যাওয়া গোলাবারুদ। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। জেনারেল কেইন ট্রাম্পকে এক কঠিন বাস্তব মনে করিয়ে দিয়েছেন, ইউক্রেন ও ইসরায়েল ফ্যাক্টর। গত কয়েক বছর ধরে ইউক্রেনকে সাহায্য করতে গিয়ে এবং ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে আমেরিকার হাই অ্যান্ড অস্ত্র ও মিসাইলের ভান্ডার এখন প্রায় শেষের দিকে। চীনের হুমকি। জেনারেল সাবধান করেছেন যে যদি আমেরিকা এখন ইরানের ওপর বড় কোনো হামলা চালায় তবে তাদের সব আধুনিক মিসাইল শেষ হয়ে যাবে। এরপর যদি চীন হুট করে তাইওয়ান আক্রমণ করে বসে তবে আমেরিকার হাতে লড়াই করার মতো কিছুই থাকবে না। এটা কোনো ছোটখাটো বিষয় নয়, এটাকে বলা হচ্ছে লজিস্টিক ট্র্যাপ। ইরানকে দমাতে গিয়ে আমেরিকা কি প্রশান্ত মহাসাগরে চীনের কাছে নিজেদের পরাজয় নিশ্চিত করবে? লিক হওয়া গোপন ফাইল, আমেরিকা হেরে যাবে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো ডিসেম্বরে লিক হওয়া পেন্টাগনের একটি টপ সিক্রেট ফাইল, যার নাম ওভারম্যাচ ব্রিফ। এই ফাইলে পেন্টাগন নিজেই স্বীকার করেছে যে বর্তমানে যদি চীনের সাথে সরাসরি যুদ্ধ বাঁধে তবে আমেরিকা হেরে যাওয়ার সম্ভাবনা 100%।
চীনের মিসাইল টেকনোলজি এবং ভৌগোলিক সুবিধার কাছে আমেরিকা এখন দুর্বল। তার উপর ভেনেজুয়েলায় অপারেশন চালিয়ে মার্কিন সৈন্যরা এমনিতেই ক্লান্ত। এই অবস্থায় ইরানের মতো একটি শক্তিশালী দেশের সাথে যুদ্ধে জড়ানো মানে হলো চীনের জন্য রাস্তা পরিষ্কার করে দেয়া। ইরানকে ফাঁদে পা দেবে? অন্যদিকে ইরানও কিন্তু বসেনি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ২৬ ফেব্রুয়ারি জেনেভায় যে পরমাণু আলোচনা হতে যাচ্ছে সেটাকে তারা ফাঁদ হিসেবে ব্যবহার করতে দেবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমরা আগের তিক্ত অভিজ্ঞতা ভুলে যাইনি। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে একদিকে আলোচনার টেবিলে বসা আর অন্যদিকে হামলার হুমকি দেয়া, এই দ্বিচারিতা চলবে না। যদি হামলা হয় তবে ২০২৫ সালের জুনের মতো আবারও ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে মিসাইল বৃষ্টি হবে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। একদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি হুঙ্কার দিচ্ছেন যে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে তারা সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেবেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পেন্টাগন তাদের শ্রেষ্ঠ অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। ইরানের এই বিশাল মিসাইল ও ড্রোন ভান্ডারের বিপরীতে আমেরিকা কিভাবে পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে? কার পাল্লা ভারী? ব্যালিস্টিক মিসাইল বনাম প্যাট্রিয়ট, বুলেট বনাম বুলেট। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ব্যালিস্টিক মিসাইল। গত বছর জুনে কাতারস্থ মার্কিন ঘাঁটিতে ইরান যখন মিসাইল হামলা চালিয়েছিল তখন আমেরিকার প্যাট্রিয়ট ব্যাটারিগুলো সেগুলো মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। একে বলা হচ্ছে মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম বড় সাফল্য। কিন্তু সমুদ্রের উপর যখন হামলা হয় তখন কাজ করে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার। তারা ব্যবহার করে SM-3 মিসাইল। এটি মাটির ৬৫,০০০ ফুট উপরে গিয়ে ইরানি মিসাইলকে এমনভাবে ধাক্কা দেয় যে কোনো বিস্ফোরক ছাড়াই গতির জোরে তা ধ্বংস হয়ে যায়। একে বিজ্ঞানীরা বলেন হিট টু কিল প্রযুক্তি। ঠিক যেন একটা বন্দুকের গুলি দিয়ে অন্য একটা গুলিকে মাঝ আকাশে থামিয়ে দেয়া। ড্রোন আতঙ্ক, F-35 কি সমাধান? ইরান প্রচুর পরিমাণে ড্রোন যেমন শাহেদ 139 তৈরি করে। এগুলো ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে এবং নজরদারির পাশাপাশি বোমাও ফেলতে পারে। কিন্তু আমেরিকার কাছে আছে F-35C এবং F-15E এর মতো স্টেলথ ফাইটার জেট। সম্প্রতি মার্কিন ম্যারিন পাইলটরা তাদের F-35 দিয়ে ইরানি ড্রোন ধ্বংস করে দেখিয়েছে যে ড্রোনের ঝিলিক আমেরিকার রাডার ফাঁকি দিতে পারবে না। এছাড়া E-2D রাডার প্লেনগুলো আকাশে সবসময় নজর রাখছে যাতে ঝাঁকে ঝাঁকে ড্রোন এলেও সেগুলো চিহ্নিত করে ধ্বংস করা যায়। আমেরিকান পাইলটরা এখন এন্টি ড্রোন ট্যাকটিক্সে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। সুইমিং পুলের বোট বনাম মার্কিন নেভি। ইরান মাঝে মাঝেই তাদের ছোট ছোট স্পিড বোট দিয়ে মার্কিন জাহাজগুলোকে সোয়ার্ম বা ছেকে ধরার ভয় দেখায়। আগে হয়তো এটা কাজ করত, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। আমেরিকার ডেস্ট্রয়ার এবং ড্রোনগুলো এখন ২৪ ঘন্টা নজর রাখছে। সম্প্রতি একটি সুইডিশ ট্যাঙ্কারকে যখন ইরানি বোটগুলো বিরক্ত করছিল তখন মার্কিন ডেস্ট্রয়ার USS MC ফল সেগুলোকে মুহূর্তের মধ্যে তাড়িয়ে দিয়েছে। ছোট বোট দিয়ে আধুনিক মিসাইল সজ্জিত জাহাজের সামনে দাঁড়ানো এখন অনেকটা আত্মহত্যার শামিল। ক্রুজ মিসাইল, সাপের মতো আঁকাবাঁকা পথ। ক্রুজ মিসাইল খুবই বিপজ্জনক, কারণ এগুলো সমুদ্রের একদম উপর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে আসে যা রাডারে ধরা পড়ছে। কিন্তু আমেরিকার নৌবাহিনীর কাছে আছে সি উইচ সিস্টেম। এটি ১ মিনিটে কয়েক হাজার রাউন্ড গুলি ছুড়ে একটা আগুনের দেয়াল তৈরি করতে পারে। এছাড়া SM-6 এবং সি স্প্যারো মিসাইলগুলো কয়েক মাইল দূরে থাকতেই এই ক্রুজ মিসাইলগুলোকে শেষ করে দিতে পারে। কেন এই পরিস্থিতি এত জটিল? ট্রাম্প প্রশাসন অনেক আগে থেকেই চাইছিল ইরানের এই মিসাইল ফ্যাক্টরিগুলো বন্ধ করতে। যদি কূটনীতি ব্যর্থ হয় তবে পেন্টাগনের টার্গেট লিস্টে সবার উপরে থাকবে ইরানের এই ড্রোন আর মিসাইল তৈরির কারখানাগুলো। মধ্যপ্রাচ্য এখন একটা ফুটন্ত কড়াইয়ের মতো। একদিকে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস, অন্যদিকে ইরানের আয়াতুল্লাহর প্রশাসন। পরিস্থিতি এখন আর শুধু ঠান্ডা লড়াইয়ের সীমাবদ্ধ নেই, বরং যে কোনো মুহূর্তে একটা বিশাল বিস্ফোরণ ঘটতে পারে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে ট্রাম্প ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন। কেন এই উত্তেজনা? আর এর মাঝে ইসরায়েল কেন হাই অ্যালার্টে? ডোনাল্ড ট্রাম্প বরাবরই ম্যাক্সিমাম প্রেশার নীতিতে বিশ্বাসী। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে ট্রাম্প তার উপদেষ্টাদের স্পষ্ট বলে দিয়েছেন কূটনীতি যদি কাজ না করে তবে তিনি সামরিক শক্তি ব্যবহার করতে দুবার ভাববেন না। এর আগে ওমানের মধ্যস্থতায় ২ দফা আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। ট্রাম্পের বার্তা খুব পরিষ্কার, পারমাণবিক অস্ত্রের জেদ ছাড়ো, না হলে হামলার জন্য তৈরি হও। টার্গেট লিস্টে কি কি আছে? রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের টেবিলের উপর যে ম্যাপটা রাখা আছে সেখানে ৩টি প্রধান টার্গেট মার্ক করা আছে। ইরানি রিভলিউশনারি গার্ড IRGC এর সদর দপ্তর, পারমাণবিক স্থাপনাগুলো, ব্যালিস্টিক মিসাইল তৈরির ফ্যাক্টরি।
সবচেয়ে ভয়ের কথা হলো ট্রাম্প শুধু ছোটখাটো হামলার কথা ভাবছেন না। যদি এই প্রাথমিক হামলায় ইরান মাথা নত না করে, তবে বছরের শেষের দিকে তিনি এমন এক টোটাল ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধের পরিকল্পনা করছেন যার লক্ষ্য হবে ইরানের বর্তমান নেতৃত্বের পতন ঘটানো, অর্থাৎ সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ। ইসরায়েলে হাই অ্যালার্ট। কেন এই আতঙ্ক? যখনই আমেরিকা ও ইরানের মধ্যে তলোয়ার খেলা শুরু হয়, তার আঁচ গিয়ে পড়ে ইসরায়েলের উপর। ইসরায়েল জানে আমেরিকা যদি ইরানে একটা বোমাও ফেলে, তবে ইরান তার বদলা নিতে পারে তেল আবিব বা জেরুজালেমের উপর। তাই বর্তমানে ইসরায়েলের অবস্থা কি? আকাশ প্রতিরক্ষা। ইসরায়েলের বিখ্যাত অ্যারো এবং ডেভিড স্লিং মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোকে যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি রাখা হয়েছে। নেতানিয়াহুর হুঁশিয়ারি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিষ্কার বলেছেন, ইরান যদি কোনো ভুল করে, তবে তাদের এমন ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে যা তারা কল্পনাও করতে পারছে না। হিজবুল্লাহ ফ্যাক্টর। শুধু ইরান নয়, উত্তর দিকে লেবাননের হিজবুল্লাহ তাদের রকেট তাক করে রেখেছে। অর্থাৎ যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে দুই দিক থেকে সামলাতে হবে। আসল চ্যালেঞ্জ সংখ্যা বনাম প্রযুক্তি। এখানে একটা টেকনিক্যাল বিষয় বোঝার চেষ্টা করুন। ইসরায়েলি ডিফেন্স সিস্টেম হয়তো দুনিয়ার সেরা, কিন্তু বিশ্লেষকরা চিন্তিত অন্য কারণে। ইরানের হাতে 2 থেকে 3,000 ব্যালিস্টিক মিসাইল আছে। যদি ইরান একসাথে 500 বা 1000 মিসাইল আর ড্রোন ছুড়ে দেয়, তবে পৃথিবীর কোনো ডিফেন্স সিস্টেমে 100% সুরক্ষা দিতে পারবে না। একে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ এত বেশি সংখ্যায় হামলা চালানো যে ডিফেন্স সিস্টেমের মাথা গুলিয়ে যায়। 2006 সাল হতে পারে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী বছর। ট্রাম্প কি সত্যিই যুদ্ধের বোতাম টিপবেন, নাকি এটা কেবলই দর কষাকষির একটা কৌশল?